মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু তারপরেও অবাধে চলছে বালি পাচার। দেখুন, অবাধে বালি পাচার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেও এই ছবিটা ধরা পড়ছে। একেবারে দিনের আলোয়, দিনে দুপুরে হচ্ছে বালি পাচার। বেআইনি ভাবে গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ। কিন্তু কারা এই কাজ করছে, কারাই বালি তুলছে, কেন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও এই ছবিটা? রানার কাছ থেকে জানবো। রানা। হ্যাঁ সোনিয়া, দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু বারবার প্রশাসনিক বৈঠকে অবৈধভাবে গঙ্গা বালি তোলা, মাটি কাটা এসব নিয়ে কিন্তু সরব হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে হুগলি উত্তরপাড়া মাখলা এলাকা, বালি এলাকা থেকে কিন্তু দিনে দুপুরে, রীতিমতো দিনে দুপুরে বড় বড় নৌকা করে তারা কিন্তু বালি তুলে নিচ্ছে। দেখো, বালি চুরিটা যেমন একটা বড় বিষয়, তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই যে বালিগুলো গঙ্গা থেকে তোলা হচ্ছে, ফলে কিন্তু গঙ্গার নাব্যতা কিন্তু কমে যাচ্ছে। পাশেই রয়েছে বালি ব্রিজ, ফলে একটা ব্রিজেও কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই যে অবৈধভাবে যারা বালি তুলছে, ফলে এই যে গঙ্গায় যখন জোয়ার আসে, বান আসে, তখন কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়। তোমার কাছে ফিরবো, স্থানীয়রা কি বলছেন একটু শুনি। এই জোয়ারের সময় নিয়ে এক লোক বালি এক গাড়ি হয়ে যাবে, অনেক দূর একবার বন্ধ হয়েছিল শুনেছিলাম, মাটি কাটা বালি তোলা বন্ধ। ওখানে তো বন্ধ হলে ভালোই হবে, কিন্তু বালি কাটলেই তো ধস নামবে। রানার কাছে ফিরবো। রানা, স্থানীয়দের যে কথা শুনছি, এটা একদিনের ঘটনা নয়, কতদিন ধরে চলছে এই কাজ? একদমই তাই। দেখো, এটা কিন্তু বিগত তোমার বলা যেতে পারে মাঝে মাঝেই হচ্ছে। আগে রাতে অন্ধকার হতো, এখন কিন্তু জনসম্পর্কে দিনের বেলা হচ্ছে। যেহেতু উত্তরপাড়া, শ্রীরামপুর, কোন্নগর, ওদিকে ব্যারাকপুর রয়েছে, সেই বিভিন্ন শহর অঞ্চল ভিত্তিক, সেখানে গঙ্গার মাঝখানে যেখানে লঞ্চ চলে, সরকারি লঞ্চ চলে, তারা পাহারা দেয়। কিন্তু সেখানে কিভাবে এইভাবে দিনে দুপুরে যে বালি তোলা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। পাশাপাশি তোমার সঙ্গে জানিয়ে রাখি যে এই যে যেভাবে বালি তোলা হচ্ছে, ফলে গঙ্গার কিন্তু একটা ঘূর্ণাবর্ত, একটা ঘূর্ণি তৈরি হচ্ছে। এই বিগত মাস ছয়েকের মধ্যে কিন্তু দেখা গেছে কোন্নগর, উত্তরপাড়া, শাহরাপল্লী, শ্রীরামপুর বিভিন্ন কিন্তু ঘাটে কিন্তু স্নান করতে নেমে গঙ্গা তলিয়ে গেছে চোরাশতে। ফলে এই যে অবৈধ যে বালি যে পাচার চলছে, যেটা কলকাতা পোর্ট ট্রাস্টে কিন্তু দেখার কথা, নজরদারি কথা করার কথা, সেটা কিন্তু করা হচ্ছে না বলে প্রশাসন সূত্রে কিন্তু জানা গেছে। পাশাপাশি এইটা নিয়ে বিধায়ক কাঞ্চন মল্লিক, তিনি আগে জানতেন না এই বিষয়টা। একেবারে বেশ। রানা, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনি। আজকে বালি হয়তো কেউ নিজে ছোট ছোট স্বার্থের জন্য বালি তুলছে। জোয়ার ভাটা যখনই হচ্ছে, দেখবেন জোয়ারটা গিয়ে দক্ষিণেশ্বরের দিকে একটা ধাক্কা মারছে, আবার রিভার্স হয়ে 12 মন্দির পর্যন্ত যে আসছে, ওখানে একটা ঘূর্ণি মতন পরিস্থিতি তৈরি হচ্ছে, যেখানে ফেসে ফেসে লোকের প্রাণ চলে যাচ্ছে। আজকে এইটা জিনিসের সাথে বালি তোলার সম্বন্ধও আছে, যে যে ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে তাদের এটা জিনিসটা দেখা উচিত। বিধায়ক কাঞ্চন মল্লিকের বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন, এই ঘটনায় অযথা রাজনৈতিক রং লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। অনভিপ্রেত ঘটনাকে দুর্ঘটনা বলা হয়। সমস্ত দুর্ঘটনাই খুবই দুর্ভাগ্যজনক। রাজনৈতিক রং দেওয়ার কোনো দরকার নেই। যদি বালি উঠে থাকে, সেটা প্রশাসনিকভাবে আমি সবসময় প্রশাসনকে বলা হবে, প্রশাসন দায়িত্ব নেবে যাতে এই ঘটনাটা ভবিষ্যতে আর না ঘটে। আর এবার দেখাবো, খাল বুঝিয়ে নির্মাণ হচ্ছে। কিন্তু কিসে নির্মাণ হচ্ছে জানেন? সরকারি জমিতে। সরকারি জমিতেই খাল বুঝিয়ে নির্মাণ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এভাবে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি জমি পুনরুদ্ধার করতে হবে। কোথায় কোথায় সরকারি জমি রয়েছে, এখানে স্বরূপনগরের পূর্ব পাড়ায় দেখা যাচ্ছে সরকারি জমিতে খাল বুঝিয়ে নির্মাণ। অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, কতদিন ধরে এই কাজ চলছে? একেবারে সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ কারা করছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, এই যে স্বরূপনগরের সারাপুর নির্মাণ পঞ্চায়েতের পূর্ব পাড়া এলাকায়, সেখানে দেবদাস গোলদার নামে এক ব্যবসায়ী, তিনি এইখানে তার বাড়ির সামনে যে একটা রাস্তা দাঁড়িয়ে আর খাল আছে, সেই খালের ওপরে খাল দখল করে সেখানে নির্মাণ করছে। এবং নির্মাণটা এমন ভাবেই করছে, রীতিমতো বাথরুম দিয়ে, ঘর দিয়ে একটা বসত বাড়ি
যেরকম হয় একদম বড় বসত বাড়ি সেখানে করছে। এবং এই যে নির্মাণটার ফলে কিন্তু এই সামনেই বর্ষাকাল আসছে, সেই বর্ষার জন্য কিন্তু এখানে জল যে যাতায়াত সেটা কিন্তু যথেষ্ট কিন্তু আটকে যাবে বলেই কিন্তু এলাকার মানুষের দাবি। এবং এই যে এই নির্মাণটা কিন্তু প্রায় 4 থেকে 5 মাস ধরে হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ বা এলাকার যেসব পঞ্চায়েত তারা কিন্তু একটু সঙ্গে থাকুন। অভিযুক্তের ভাই কি বলছেন একটু শুনি। ড্রেনটা করেছি তো এই বাথরুমটা করা হয়েছে, এবার এটা রেখে আমাদের একটু গাড়ি ফাড়ি আসতে একটু রাখার জন্য যা সাপ আছে, আর কোনো কিছু না। কারণ এমনি তো জল যাওয়ার সমস্যা তো না, যদি পোলটা ব্রিজটা করা আছে তাহলে উপরে তো আর কোনো সমস্যা না। তার জন্যই এটা করেছে, একটা রুম করে রাখলি, একটা ইয়ে করে রাখলি, তাহলে দেখা যাচ্ছে ওই ইমার্জেন্সি একটু ধান ঠান এনে রাখলাম, কিংবা গাড়ি ফাড়িগুলো একটু ঢুকে রাখার জন্য, তাছাড়া আর কোনো কিছু নেই। এটা তো বৈধ না, না এটা ঠিক না। কিন্তু অবজেকশন হিসেবে আমরা রাখবো না, কারণ ভেঙে নেবো। আবারও অনুপমের কাছেই ফিরবো। অনুপম, সত্যি কি এতটাই সহজ যতটা সহজে ইনি বললেন? দেখো, এতটা সহজ মোটেই না। নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ মদত দিয়েছে বলেই এতটা সাহস তিনি পেয়েছে। যদিও এখানকার যে সদস্য, তিনি যে বিজেপির সদস্য, এই যে দেবদাস গোলদারের দাদা বা দেবদাস গোলদার, তারা কিন্তু অভিযোগ যেটা বলছে যে এই যে বিজেপির যে পঞ্চায়েত সদস্য, তিনি জানতেন এখানে নির্মাণটা হচ্ছে, কিন্তু পঞ্চায়েত সদস্য কিন্তু তিনি একদম তার বিরুদ্ধে ওটা অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। যদি এই বিষয়ে স্বরূপনগরের যে বিধায়ক বীণা মণ্ডল, তিনি কিন্তু কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে যেহেতু মুখ্যমন্ত্রী একদম জবরদখল বা নদীর পাড় দখল, চর দখল, এগুলো একদম বেআইনিভাবে একদম উচ্ছেদ করে দেওয়ার কথা বলেছে, সেই জন্য এর বিষয়ে অবিলম্বে এবং আজকেই এর বিরুদ্ধে তিনি তৃণমূল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলছে, আর বিজেপি বলছে যে এই বিষয়ে অবগতই নয়। বিজেপির পঞ্চায়েত সদস্য তাই বলছেন, একটু শোনাবো। একেবারে খালের উপরেই অবৈধ নির্মাণ, তাও কলম প্লেয়ার দিয়ে। সেই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করি এখানে অবৈধ নির্মাণ হলো কার অর্ডারে, তো বললো আমরা বিজেপির মেম্বারকে জিজ্ঞেস করেছি, বিজেপির মেম্বার করতে বলেছে। জয়প্রিয় রায় বিজেপির মেম্বার সাথে খালের মাঝখানে অবৈধ নির্মাণ করতে দিল। তখন তার বাড়ির লোক বলছে না, ও আমাদের জায়গা। জিজ্ঞেস করাই বলছে যে আমরা কাউকে কৈফিয়ত দেবো নাকি, বিল্ডিং করবো। তা এই বিষয়তে আমাকে যারা করছে এই কাজটা, আমাকে তো এটা কোনো কিছুই বলিয়ে জানি করছে না। হয়তো ওদের মতো করেছে, আমি আমাকে হয়তো কোনো কিছুই বলেনি, এ সম্পর্কে আমি কোনো কিছু জানি না। এটা অবশ্যই এটা একটা অবৈধ কাজ, যেহেতু সরকারি জায়গার উপরে হোল করে তার উপরে ঘর বাড়ি নির্মাণ করছে, এটা অবশ্যই একটা অবৈধ কাজ। এটাকে আপনি সাপোর্ট করেন? অবশ্যই না। স্থানীয় বিধায়ক কি বলছেন শোনাবো আপনাদের। তিনি বলছেন তার বিধানসভা এলাকায় এই ধরনের অন্যায় কাজ তিনি কোনোভাবেই মেনে নেবেন না। কোনো জমি দখল করা যাবে না, জোর জবরদস্তি করে অবৈধভাবে কোনো কিছু নির্মাণও করা যাবে না। ওখানে লোকাল থেকেও আমাকে বলা হয়েছে বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা হস্তক্ষেপ করব এবং বিষয়টা দেখব যাতে অবৈধভাবে কোনো কিছু দখল না হয়। আর এবার একটা ছবি দেখাবো। এতক্ষণ তো দেখছিলেন সরকারি জমির ওপর কংক্রিটের নির্মাণ, এবার দেখুন এটা কি পুকুর নাকি এটা মাঠ বোঝা যায় নিশ্চয়ই। বুঝতে অসুবিধা হচ্ছে তো, কারণ পুকুরটা ভরাট হয়ে যাচ্ছে, পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ। কিন্তু কার বিরুদ্ধে এই অভিযোগ, কি কার বিরুদ্ধে আঙুল? উপপ্রধান, তার বিরুদ্ধেই কিন্তু পুকুর ভরাটের অভিযোগ উঠে আসছে। আরো বিস্তারিত জানবো অনুপমের কাছ থেকেই। অনুপম, পুকুর ভরাট করে ফেলা হচ্ছে, কারা করছে এই কাজ? এইটা দেখে তো, ছবি দেখে তো কোনোভাবেই বোঝার উপায় নেই যেটা পুকুর। হ্যাঁ দেখো, এই যে হিঙ্গলগঞ্জের ব্লকের যে বিশপুর পঞ্চায়েত, সেই বিশপুর পঞ্চায়েতের যে উপপ্রধান শহীদুল শেখ, সেই শহীদুল শেখের বিরুদ্ধেই অভিযোগ। তার কারণ এই যে পুকুরটা ভরাট করা হচ্ছে, এটা শহীদুল শেখেরই পুকুর, এবং তিনি এই পুকুরটা এবং তার পাশে একটা নিচু জমি ছিল, এই দুটো একসাথে মাটি দিয়ে ভরাট করা হচ্ছে এবং দিনের বেলায় প্রকাশ্যে এই মাটি এই পুকুর বোঝানোর কাজ চলছে, আর্ট মুভার দিয়ে কাজ চলছে। এবং এই যে আমরা যখন এখানে যাই খবর করি, এলাকার মানুষ কিন্তু সহজে মুখ খুলতে চাইছে না। তার কারণ এই যে শহীদুল শেখ, তিনি পঞ্চায়েতের উপপ্রধান এবং দাপুটের নেতা, সেই জন্য তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাইছে না। তবে সাধারণ মানুষের কিন্তু একটা বড় অভিযোগ যে এই বিশপুর অঞ্চলে যেহেতু উপপ্রধান, তিনি নিজেই যদি এইরকম একটা অনুভব, একটু সঙ্গে থাকো। সাধারণ মানুষ কি বলছেন শুনবো, কারণ তারাই সব থেকে বেশি সমস্যার সম্মুখীন। হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত
বিশপুর অঞ্চলের উপপ্রধান মাননীয় শেখ শহীদুল উনি ওনার জলাশয় ভরাট করে ফেলছেন, যেখানে প্রধান উপপ্রধান স্থানীয় প্রশাসকরা জলাশয় যাতে ভর্তি না করা হয় তার জন্য উদ্যোগী হবেন এবং ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে নিজেরাই জলাশয় ভরাট করে ফেলছেন। একটা পুকুর ছিল জানেন তো? হ্যাঁ পুকুর ছিল। পুকুর ছিল তো, ভরাট হয়ে গেছে না? হ্যাঁ 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 ভরাট হয়ে গেছে পুরো। এই গাড়িটা দিয়ে? ওই গাড়িটা দিয়ে না, ওই গাড়িটাতে মাটি লোড করে আর ওই গাড়ি নিয়ে এসে ভরাট করতে যায়, গাড়িতে অন্য জায়গার থেকে। আচ্ছা। সাধারণ মানুষ উপপ্রধানের দিকে আঙুল তুলছেন, কিন্তু উপপ্রধান কি বলছেন শুনুন। ওখানে পুকুর বলে কিছু নেই। আমি জনসাধারণের সুবিধার্থে ডেভেলপমেন্টের জন্য পিএইচই দপ্তর জমি চেয়েছিল বিশপুর জিপিতে, আমরা জমি দিয়েছি। ডিপার্টমেন্ট ওখানে কিভাবে কাজ করবে, কোন পদ্ধতিতে করবে ওনারাই জানেন, এই বিষয়ে আমি কিছু জানি না। আমি নিঃস্বার্থভাবে জমি দান করেছি সাধারণ মানুষের সুবিধার্থে, জনসাধারণের সুবিধার্থে। ল্যান্ড অফিসার বিডিও কি বলছেন শুনবো, প্রশাসনের তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনুন। পুকুর ভরা ইলিগাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ না, বিলান জমি ভরা তো ইলিগাল নয়। না না, বিলান জমি ভরাট ইলিগাল না, কিন্তু পুকুর ভরাট। আমার যেটা জমি অনুপম বাবু, পিএইচি জলাধার নির্মাণের জমি, সেটা আমি এক্ষুনি দেখলাম, আমাকে পাঠালো রেকর্ডটাও, সেটাতে বলছে যে ওটা পিলান জমি। এবার এই পঞ্চায়েতের পাশের জমিটা আমার ওইখানকার কেসটা কিনা, এইটা একটু আমাকে দেখতে হবে, এটা আমিও তো ওখান থেকে বলতে পারবো না। না না, ওটা ক্লাসিফিকেশনটা কি আছে দেখতে হবে, আর পুকুর ক্লাসিফিকেশন আছে কিনা দেখে নিতে হবে। আমি 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 একদম আমি ছবি তুলেছি, পুকুর আছে, জল আছে, সব ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে। আমি দেখে নিচ্ছি, খোঁজ নিচ্ছি, পুলিশকে বলে দিচ্ছি, পুলিশকে বলে দিচ্ছি। এবার নজর দেগঙ্গার দিকে, কারণ সেখানেও তো সরকারি জমি চুরি হয়ে যাচ্ছে। শুধু চুরি হচ্ছে না, তার উপর নির্মাণও হয়ে যাচ্ছে। দেগঙ্গার রণখোলা গ্রামে এই ছবি, একেবারে পুকুর বুঝিয়ে রাস্তা দখল করে নির্মাণ করা হচ্ছে, এই অভিযোগ। জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, সরকারি জমি চুরি করে নির্মাণ, যেখানে মুখ্যমন্ত্রী এত হুঁশিয়ারি দিলেন, তারপরেও এই ছবিটা কারা করছেন এই কাজ, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি স্যার, মুখ্যমন্ত্রী যে বারবার বলছে যে জল ধরো জল বড়ার মতন একাধিক প্রকল্প অঞ্চলের কোনো পুকুর ভরাট করা যাবে না, সরকারি জমি দখল করা যাবে না, কিন্তু দেগঙ্গার অঞ্চল এলাকায়, চাপাতলা গ্রাম পঞ্চায়েত অঞ্চল এলাকায় ঠিক উল্টো চিত্র। অর্থাৎ এখানে একেবারে সরকারি পুকুর এবং সরকারি যে রাস্তা, সেই রাস্তা দখল করে এবং পুকুর বুঝিয়ে সেখানে কংক্রিটের জঙ্গল হচ্ছে, এবং বারংবার এলাকার মানুষ বাধা দিয়েছেন, কিন্তু কে শোনে কার কথা? তার শক্তি রয়েছে, তার ক্ষমতা রয়েছে, তিনি সেই এলাকায় তিনি পুকুর ভরাট করছেন এবং অন্যদিকে সরকারি রাস্তা দখল করছেন, এবং ইনি একাধিক দপ্তরে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু তারপরেও তিনি কাজ করে যাচ্ছিলেন। অবশ্যই পঞ্চায়েতের কাছে অভিযোগ যাওয়া মাত্রই তারা নড়ে চড়ে বসলো, এবং বিডিও আধিকারিক থেকে শুরু করে একেবারে পঞ্চায়েতের আধিকারিকরা সেখানে গেলেন, কাজ বন্ধ করে দিলেন। কিন্তু জমির মালিকের স্পষ্ট দাবি, তিনি নাকি জানতেন না এটা সরকারি জমি, বা এই পুকুরের, এটাই পুকুর নয়, এটা একটি জলা জমি ছিল। তিনি কি বলেছেন একটু শোনাই। ডাঙ্গা জমি, আমার জমি মাটি কেটে বাড়ি করে, এটা তো চার জমি, কিন্তু বলছে সরকারি রাস্তা এখানে রয়েছে, সরকারি রাস্তা বুঝিয়ে আপনি করছেন। সরকারি রাস্তা, আমরা তো অনেক রাস্তা এখানে ছাড়া আছে, আমরা তো জানি না এটা সরকারি রাস্তা আছে কিনা। হ্যাঁ, আপনি না জেনেই কাজ করছেন, সেই হিসেবে আমি কাজ করছি। আমার সামনে আজকে তো সরকারি আধিকারিক এলেন, কি বললেন? সরকারি আধিকারিক আসলে ওরা কি দেখেছে সেটা যেটা করবে সেটা। আপনি কি না জেনেই করেছেন তাহলে এখানে? না জেনে। কতটা জমি এখানে? আমার এখানে আছে অনেক জমি। আবারও জিয়াউলের কাছে ফিরবো। জিয়াউল, একেবারে পুকুর বুঝিয়ে রাস্তা দখল করে নির্মাণ, একদম এমনই চিত্র সামনে এসছে। তার কারণ যেভাবে পুকুর বুঝিয়ে সেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছে কোনো জলাজমি ভরাট করা যাবে না, এর জন্য নতুন নতুন প্রকল্প আনছে, জল ভরের মতন প্রকল্প, কিন্তু সেখানে দেখা যাচ্ছে দেগঙ্গায় একেবারে পুকুর বুঝিয়ে সেখানে কনস্ট্রাকশন, এবং সরকারি রাস্তা প্রায় 30 ফুটের রাস্তার মধ্যে 15 ফুট রাস্তা তিনি দখল করে তিনি সেখানে বাড়ি করছেন বা কংক্রিটের বাড়ি করছেন। ফলে তার নাকি জানা নেই এটি সরকারি রাস্তা কিনা, ফলে এতটাই তিনি অজ্ঞ হিসেবে তিনি কাজ করছেন। অবশ্যই অভিযোগ দায়েরের পরে প্রশাসন নড়ে চড়ে বসে এবং সেখানে
গিয়ে তারা দেখেন যে এই জমি যদি আগের জায়গায় ফেরত না আসে তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখবেন পঞ্চায়েতের পক্ষ থেকে। বেশ, পঞ্চায়েত প্রধান এবং ল্যান্ড অফিসার তারা বলছেন যে তাদের কাছে এই ঘটনা পৌঁছেছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেবে। থানায় অভিযোগ পড়েছে উপরমহলে, তাই আমরা আমাদের পঞ্চায়েত থেকে এসেছি দেখতে। পুকুর বুঝিয়ে বাড়ি করছে, রাস্তা আছে আমাদের সরকারি জায়গায়, আর পুকুরটা সরকারি জায়গায় আছে, সেইটা বন্ধ করে ওরা ঘর করছে, আমরা বন্ধ করে দিয়েছি, দেখতে এসেছি। আপনার পঞ্চায়েত থেকেও কি কঠোরভাবে সিদ্ধান্ত হ্যাঁ, আমরা পঞ্চায়েত থেকে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছি, অবৈধ কোনো কাজ হবে না। তদন্ত সে রাস্তা যেটা হয়েছে সাধারণত আমরা ডিমার্কেশন করার পর বলতে পারি, কিন্তু এক্ষেত্রে উনি নিজেই স্বীকার করলেন যে প্রায় অনেকটা অংশই উনি ঢুকে গেছেন রাস্তার উপরে। সেক্ষেত্রে আমরা আমাদের আধিকারিককে সব জানাবো, আধিকারিক যা ব্যবস্থা নেবেন আমরা সেই হিসেবে তাকে জানিয়ে দেবো। এটা কি আর কি কোনো পারমিশন ছাড়াই করছিল এরকম কোনো অভিযোগ উঠে আসে? অবশ্যই কি আমি খোঁজ নেবো যে উনি পারমিশন নিয়েছেন কিনা, তবে উনি এখনো বলেছেন যে পারমিশন নেয়নি। এইভাবে কি পারমিশন নেওয়া যায় সরকারি জায়গায়? সরকারি জায়গায় তো পারমিশন নেওয়া না, এটা আমি জানি, কিন্তু কি হয়েছে সেটা আমি আধিকারিককে পুরো ব্যাপারটা জানাবো। আর এবার বিষ্ণুপুরের ছবি আপনাদের দেখাবো। রাস্তার কাজ বন্ধ হয়ে গিয়েছে প্রায় 8 মাস ধরে, কিন্তু কেন? ঠিকাদারের গাফিলতি। রাস্তার কাজ বন্ধ হলে সব থেকে বেশি সমস্যায় কাকে পড়তে হবে বা কাদের পড়তে হবে? সাধারণ মানুষকে পড়তে হবে। দেখুন, আগের ছবিটা দেখাবো। 1 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল দশা, আর সে কারণেই বাধ্য হয়ে বিক্ষোভে বসে পড়েছেন। সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদের। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, ঠিকাদারের গাফিলতি কেন, কি কারণে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হলো? 8 মাস বন্ধ, এবং এই মানুষগুলো তো বিপর্যস্ত, যারা যাতায়াত করেন তারা বিপর্যস্ত, যে কোনো সময় বিপদ ঘটবে। একেবারেই সরিয়া দেখো, যে কোনো সময় বিপদ ঘটবে এটা নয়, একাধিকবার বিপদও ঘটেছে। যেমনটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, যে পরিমাণে বড় বড় পাথর বেরিয়ে রয়েছে, এই পাথর ছিটকে অনেকের আঘাত লেগেছে, দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি ঘোড়া। সমস্যায় রয়েছে এলাকার মানুষজন, রাস্তা দিয়ে যাওয়া একেবারেই দুষ্কর হয়ে পড়েছে, ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। তোমাকে জানাবো, বিষ্ণুপুরের বাঁকাদহ থেকে পর্যন্ত এই 30 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে একেবারে সংস্কার করার কথা বলা হয়েছে। রাস্তার শুরুতেই বোর্ড টাঙানো হয়েছে 23 সালের 21 মার্চ কাজ শুরুর তারিখ, এবং শেষ হওয়ার কথা ছিল 2024-এর 30 মার্চ। সেই ডেট পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অধিকাংশ রাস্তা হলেও বাঁকাদহ মোড় থেকে এই 1 কিলোমিটার রাস্তা এখনো পর্যন্ত ছাড়াই হয়নি, কারণ 8 মাস ধরে ঠিকাদার সংস্থা সেই রাস্তার গর্ত করে রেখেছে এবং সেই রাস্তা আর মেরামত করা হচ্ছে না। ফলে নিত্যদিন সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছে, ঠিকাদার সংস্থাকে জানিয়েছে, কিন্তু কোন রকম কোন সুরাহা হয়নি। বাধ্য হয়েই আজকে ঠিকাদার সংস্থার যে জলের গাড়ি, সেই গাড়ি রাস্তা বরাবর আটকে রেখে তারা বিক্ষোভে বসে পড়ে। তাদের দাবি, যতক্ষণ না এই রাস্তার কাজ পুনরায় শুরু হচ্ছে ততক্ষণ তারা এই অবরোধ তুলবে না। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, তিনি জানাচ্ছেন যে রাস্তা হওয়ার কথা ছিল, এই রাস্তা সম্পূর্ণটাই টেন্ডার প্রক্রিয়া করা সম্ভব হয়নি, যে কারণেই কাজটা এগোয়নি। এর আগামীতে টেন্ডার প্রক্রিয়া পুনরায় করা হয়েছে, কিছুদিনের মধ্যেই সেই কাজ সম্পূর্ণ হবে, আশ্বস্ত করছে এলাকার মানুষজনকে। সোনিয়া, বেশ, কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে যারা গাড়ি নিয়ে যাতায়াত করছেন এই এলাকায়, তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। বাঁকাদহ বৈতল মোড় থেকে আমাদের যে চাচর মোড় আছে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার ইট দেওয়ার কথা, এখনো পর্যন্ত ইট দেওয়া হয়নি। 8 থেকে 9 মাস আগে তেড়ে দিয়ে উপরে ওই গিটি দিয়ে চলে গেছে তারা। তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান সাহেব, SDPO সবাইকে ডাকা হয়েছিল, লিখিত দেওয়া হয়েছিল, আমাদের কাছে রিসিভ কপি আছে, সবাই এদের পেছনে লেগে আছে, তারা ওয়ালা হয়ে গেছে। অতএব আমরা চাচ্ছি যে এইখান থেকে এইটুখানি কিসের জন্য হচ্ছে না, তার জন্য যদি কন্ট্রাক্টর না পারে আমাদের দোকানদার দিকে বলে দেখ, বা আজকে হাত তুলে দেখ, আমরা নিজেরা দোকানদাররা এখান থেকে মুরাম দিয়ে আমরা লেবেল করে নেবো। আর এবার দেখাবো বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ছবিটা। আগে দেখুন শিশু বিভাগের ছবিটা একটু আপনাদের দেখাই। এই সুপার স্পেশালিটি হাসপাতাল আর এই শিশু বিভাগে দেখবেন পাখা নেই কোনো। আর যদি এই পরিস্থিতিতে পাখা না থাকে, এই চরম গরমের মধ্যে
তাহলে কি অবস্থা হয়। একই শিশু বিভাগ আর কি অবস্থা দেখুন, সেখানে মানুষ এই গরমে হাঁসফাঁস করছে। কিন্তু কেন একটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাখা লাগানো নেই, এই প্রশ্নটাই তো এই ছবি দেখার পর যে কারোর মনে ঘোরাফেরা করবে। জানবো অর্পণের কাছ থেকে। অর্পণ, কেন এরকম পরিস্থিতি? পাখা বসানোর ব্যবস্থা তো রয়েছে, কিন্তু বসানো কেন হয়নি? দেখো, হাসপাতালের সুপার তিনি স্বীকার করেছেন যে এই সমস্যার কথা, সমস্যার মধ্যে রোগীরা রয়েছেন এই কথা তিনি স্বীকার করেছেন। তার বক্তব্য শুধু পাখা নয়, সেখানে ভেন্টিলেশনেরও কোনো ব্যবস্থা নেই, যে এই গরমের মধ্যে মানুষজন রয়েছে, জানালা বা কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা যেখান থেকে গরমটা বের করে দেওয়া হবে তেমন কোনো ব্যবস্থা কিন্তু করতে পারেনি। দীর্ঘদিন ধরেই এখানে ওয়ারিং এর কাজ শেষ হয়েছে, পাখা লাগানোর জায়গা ঠিক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পাখা লাগা যায়নি। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো, যেখানে 40 ডিগ্রি 41 ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে এই অবস্থা। যদিও কয়েকদিনের বৃষ্টিতে একটু স্বস্তি থাকলেও কিন্তু এই হাসপাতালের মধ্যে যারা শিশু বিভাগে যারা শিশুদের নিয়ে আসছেন, পরিবারের লোকজন এবং শিশুরা, তারা যথেষ্টই অসহ্যের মধ্যে পড়েছেন। কারণ যারা চিকিৎসা করাতে আসছেন তারাই এসে অসুস্থ হয়ে যাচ্ছেন, এবং এই যে অস্বস্তিকর অবস্থা সেটা থেকে কবে মানুষজন যারা আসছেন তারা পরিত্রাণ পাবে তা নিয়ে কিন্তু সদুত্তর মেলেনি। যদিও হাসপাতালের সুপার তিনি জানিয়েছেন বিষয়টি তারা অবগত ইতিমধ্যেই। হাসপাতালের যে বিদ্যুৎ বিভাগ তাদেরকে তারা লিখিতভাবে জানিয়েছেন যে এই সমস্যার সমাধানের জন্য যত দ্রুততা সম্ভব। সেটাই দেখার। বেশ, কথাটা হলো এখানে খুব গরম, এখানে বাচ্চা কাচ্চা আসছে, তাদের বাচ্চার সাথে তাদের যে গার্জেন আসছে তাদেরও খুব সমস্যা দেখা দিচ্ছে, খুব গরম হচ্ছে, বাচ্চাও অসুস্থ হয়ে যাচ্ছে। বাচ্চার শরীর খারাপ তো, বাচ্চাটাকে নিয়ে আসছে সেই জন্য, আর বাচ্চাটা এই যে গরমের জন্য আরও বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। ব্যাপারটা সত্য, এখন তো তাও গরমটা একটু কমেছে। বিগত কয়েক মাস ধরে গরমে সত্যি খুব সমস্যা হচ্ছে। ওখানে আমাদের কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাটাও একটুখানি কম্প্রোমাইজড, ফ্যানেরও ব্যবস্থা নেই সেরকম। তো এটা আমরা আমাদের যারা ওই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, WBMSCL, সিভিল এবং ইলেকট্রিক্যাল, তো আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে এটা চিঠি করেই জানিয়েছিলাম। সেই অনুযায়ী খুব সম্ভবত বেশ কিছু ফ্যানের একটা প্রসেসের মধ্যেও রয়েছে, এবং যতদূর আমরা জানি এখন ওয়ারিং এর কাজ চলছে। এবার দেখাবো চারিদিকে জল থই থই অবস্থা। ভুটান পাহাড়ের টানা বৃষ্টি আর তার জেরেই লাগোয়া জয়গাঁ, দেখুন বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন। কি পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে জলমগ্ন, চারিদিক জল থই থই অবস্থা। ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে এলাকা পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে। জয়গাঁর খোকলা বস্তিতে খারখোলা নদীর জল ঢুকেছে। এই অবস্থায় সেখানকার মানুষজন কিভাবে দিন কাটাচ্ছে রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো সোনিয়া, আলিপুরদুয়ারে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি না থাকলেও কিন্তু আলিপুরদুয়ার জেলার যে ভুটান সীমান্ত লাগোয়া জয়গা শহর এবং জয়গার যে খোকলা বস্তি তার কিন্তু কোনো নিস্তার নেই। তার কারণ হচ্ছে প্রবল বর্ষণ হচ্ছে ভুটান পাহাড়ে এবং ভুটানে। সেই বর্ষণের ফলে ভুটান পাহাড় থেকে জল অনবরত ধেয়ে আসছে, এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই জলের সঙ্গে পাহাড়ের থেকে মাটি, বালি, পাথর সব ধেয়ে আসছে। আজ সকালবেলায় কিন্তু খোকলা বস্তিতে যে খারখোলা নদী, সেই খারখোলা নদীর জল ঢুকে পড়েছে বাড়ি ঘরে, সেই নদীর জল ঢুকে পড়ে। জল সরে গেলেও কিন্তু প্রায় ঘরের ভেতরে 1 হাঁটু কাদা বালি জমে গিয়েছে, এবং আমরা যে ছবি দেখাচ্ছি অত্যন্ত হৃদয় বিদারক ছবি, যে ঘরের ভেতর থেকে মানুষ এইভাবে বালি, পাথর, কাদা বের করতে একেবারে ভয়াবহ অবস্থা, সত্যি ভয়ানক অবস্থা। আর এবার দেখাবো নদীর স্রোতে রাস্তা ভেঙে গেল, রাতভর বৃষ্টি আর তাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, ভয়াবহ অবস্থা। দেখো, একেবারেই যে হারে অবিরাম বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি জেরে কিন্তু প্রায় সংযোগকারী রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সেই সংযোগকারী রাস্তা কিন্তু ফেসে নিয়ে গেছে। 50 মিটার কিন্তু অগভীর গর্ত হয়ে গিয়েছে।
সেতু থেকে রাস্তা অব্দি, এবং এর জেরেই কিন্তু সমস্যায় পড়েছে চা বাগানের বাসিন্দারা। ফাঁসিদেওয়ার গঙ্গারাম চা বাগান ঢুকতেই কিন্তু এই রাস্তা এবং জাতীয় সড়ক থেকে 100 মিটারের মধ্যেই এই ঘটনায় কিন্তু তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। প্রায় 12 কিলোমিটার ঘুরপথে তাদের কিন্তু যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের এখন অব্দি তেমন কোনো দেখা নেই। গত বছর একই সমস্যা হয়েছিল, প্রশাসন অস্থায়ীভাবে রাস্তা তৈরি করেছিল, কিন্তু বর্ষা আসতেই সেই সমস্যা কিন্তু আবার একেবারে বিশ্বজিৎ, একেবারে